জোরে ছিল, তাতে রক্ত মানে অনবরত ঝরে গেছে। যে তিমিরে ছিল তারা ৮ সালে সেই তিমিরে গেছে। কোথায় আছে মমতা ব্যানার্জি? কোন মাদ্রাসা করেছে? মাদ্রাসা কেন করবে? হিমাল বিশ্ব শর্মা মাদ্রাসা এডুকেশনটাকেই তুলে দিয়েছে। যেভাবে খুঁজে বার করে 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 সমস্ত হিন্দুদের দোকানপাট ভাঙা হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষান্তরে সাপোর্ট আছে। হুমায়ুন কবির ফ্যাক্টর কতটা কাজ করবে? এবার ১০০টার মধ্যে কটা মুসলমান ভোট তৃণমূল পাবে? আমাদের কাঁটাতারের বেড়া হবে, রাজ্য সরকারের অনুমতি নেই। নতুন সরকার বিজেপি সরকারের কাছে আপনার দাবিটা কি থাকবে? লেফটের কি ভূমিকা থাকবে? গ্রামে গ্রামে এই বার্তা রটি গেল ক্রমে, মিত্র মশাই যাবে সাগর সঙ্গমে পুণ্য স্নানে। কটা আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে আপনার ধারণা? এখনো মনের জোরে আমি এই কাজটা করে যাচ্ছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার বুকে ছালপত্র পেলাম। নমস্কার, আজ আমার অতিথি জনপ্রিয় টাকাবুকো নেতা, মাটির কাছাকাছি থাকা মানুষ, দুবারের সাংসদ মালদা উত্তর কেন্দ্র থেকে শ্রী খগেন মুর্মু। খগেনদা, আপনাকে স্বাগত। এখন বলুন, শরীর কেমন আছে? সবার আগে এটা বলুন, ওই যে ঘটনাটা ঘটলো। শরীর যদি বলেন এখন অর্কদাস, আগের মতো যেভাবে আমি ধরুন গত ৬ অক্টোবরের আগে যেভাবে ফ্রিলি মুভমেন্ট করা, আমার ধরুন ফ্রিলি খাওয়া দাওয়া করা, আমি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশান সমস্যা এগুলো ছিল না। খুব বেশি ধরুন অন্য কিছু খেতাম না, কিন্তু একটু শক্তমক্ত জিনিস তো খেতেই পারতাম। তো ৬ অক্টোবরের পর তো খাওয়া দাওয়া একদম মানে এক সাইড দিয়ে আমি খাই। যখন ৬ অক্টোবরে এত বড় একটা যে আমার উপরে যে হামলা হলো, তারপর থেকে ধরুন আমি ২০ দিন তো শিলিগুড়িতে ছিলাম। ও তারপরে ৪ দিন শিলিগুড়িতে, যে ৪ দিন আমি আইসিইউতে ছিলাম। তারপরে আবার ১৬ দিন আমি এমনি জেনারেল বেডে, মানে যেভাবে ওরা একটা আলাদা স্যুট দিয়েছিলেন সেখানে ছিলাম। ২০ দিন মোটের উপরে ওখানে ছিলাম। তারপরে হচ্ছে সুস্থ কিছুটা হওয়ার পর দিল্লি এইমসে চলে যায়। ওখান থেকে আমার ট্রিটমেন্ট এখনও চলছে, ওটা স্টিল রানিং আছে। কিন্তু তো খাওয়া এখনও পর্যন্ত, এই যে ৪টা দাঁত আমার ফ্র্যাকচার আছে, ওরা যা বলেছেন ডাক্তারবাবুরা, এখনও কিন্তু আমি বাঁ দিকের দাঁত, এটা দিয়ে আমি কোনো শক্ত জিনিস খেতে পারি না। সবই ধরুন এখন যা খাই তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে যে আমার একদম নরম খাবার, সেটা ডান দিক দিয়ে চিবিয়ে খাই। এই একটা আছে। চোখের যা আমার সে সময়তে যেভাবে আঘাতটা হয়েছিল, মূলত চোখের উপরে এখানে, আর ঠিক এখানে যে বোনটা যেটা ভাঙা আছে, এখনও সম্পূর্ণ জোড়া লেগেছে কিনা বলতে পারবো না, পরে এটা আবার স্ক্যান করলে বোঝা যাবে। আর এইখানে একটা লেগেছিল। এই ৩টা জায়গায় যে চোট, মানে একটু লম্বাটে ছিল পাথরটা, ফলে এই যে চোটটা যখন লেগেছে, এটা আঘাতটা এত মানে জোরে ছিল, যার ফলে আপনারা দেখেছেন সবাই, আমার সারা বাংলার লোক তো দেখেছেন, যেখানে যেখানে আপনার সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে এটা গেছে, তাতে রক্ত মানে অনবরত ঝরে গেছে। ফলে কত রক্ত গেছে আমি বলতে পারবো না, কারণ আমি তো তখন এটুকু ভালো, প্রভুর কৃপা আশীর্বাদ আছে, মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে। তাই আমি ওই যাত্রাতে, মানে এরা এত বড় একটা আক্রমণ, এত বড় হামলা, তারপরেও আমাকে একদম বিচলিত করতে পারেনি, মানে সবার আশীর্বাদ থাকার জন্য। ফলে আমি সেন্সলেস হইনি। যদি সেন্সলেস হয়ে যেতাম তাহলে হয়তো আর আমার মানে ফিরে আসতে পারতাম না। এই রক্ত যে ঝরছে আমি বুঝতে পারছি, কিন্তু শুধু বলছে কখন আমি হাসপাতালে পৌঁছাবো, সেটা নিয়ে আমি বারবার ওদেরও বলেছি আমাকে যেভাবেই হাসপাতালে পৌঁছাতে হবে। তো ওখানে একটা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওখান থেকে শিলিগুড়িতে যখন ওরা ট্রান্সফার করলেন, নার্স যারা ছিলেন ওরা বলছেন যে, ওরা নিজেরাই বলছে, সব মহিলা ছিলেন ওখানে, ওরা বলছেন দিদি ये तो ब्लड, ये तो अभी तक बंद नहीं हो रहा है, क्या करे, क्या किया जाए। तो बोले जल्दी से एक एम्बुलेंस बुलाओ और इनको ट्रांसफर करो। তো সাথে সাথ লিখে দিল, লিখে টিকে সঙ্গে সঙ্গে ওরা সব ট্রান্সফারের পেপারস রেডি করে খুব দ্রুত, একটা খুব পুরোনো একটা অ্যাম্বুলেন্স, তো তাতে আমাকে পৌঁছে দিল। আমি দেখছি যে এত ঝাঁকুনি, তারপরে ওর মধ্যে এই সমস্ত ব্লাড, ওখানে গিয়ে পৌঁছানোর পরেও ওরা সঙ্গে সঙ্গে, অবশ্য খুব ভালো কাজ করেছিলেন ওরা ওখানে,
ওখানকার ডাক্তারবাবুরা শিলিগুড়িতে। তো এই ট্রিটমেন্ট এখনো চলছে, কিন্তু পুরোপুরি সুস্থ না। যাক, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে আপনি আবার আপনার আগের কর্মব্যস্ত জীবনে ফিরে আসুন। তাও অনেকটা কম্পোজ হয়েছেন আপনি, এইটুকু আমি বলতে। তবে আমি এইটুকু বলতে পারি অর্কদা, আমার যে আহ, মনের যে জোর, এই মনের জোরটা তখনও ছিল, এখন আমাকে আঘাত করেছে, তারপরে মনের জোরটা আমার কিন্তু কমেনি, দমাতে পারিনি সেটা। এখনো মনের জোরেই আমি এই কাজটা করে যাচ্ছি। ধরুন ডাক্তারবাবুরও বলেছিল যে আপনি কিন্তু খুব বেশি কাজে যাবেন না, বেশি জোরে কথা বলবেন না, আর আপনার কোনো রকম বক্তৃতা টক্তৃতা এই সমস্ত বেশি করা যাবে না। আমি তো তারপর থেকে আমার 2 মাসের পর থেকে আমি বক্তৃতাই করে যাচ্ছি, কিছু করার নাই। পার্টি করার লোক যদি, আমি তো বসে থাকতে পারবো না, আর আমার সাথে লোক রাজনৈতিক কর্মী ছোটবেলা থেকে হ্যাঁ একদম সম্ভব একদম। বসে থাকা। আমি তো সেই হ্যাঁ? ছাত্র জীবন থেকে হুম। করে আসছি, সেই তখন থেকে আমি পার্টির মধ্যে যুক্ত, এবং পার্টি করার মানসিকতা, তার যে পার্টির কাজ ছাড়া মানে থাকতে পার্টির পারবো কাজ না। ছাড়া আপনি থাকতে পারবেন, একদম অসুস্থই অসুস্থ হয়ে যাবো উল্টো। আপনার মালদা উত্তরে 55% মুসলমান, একদম আপনি জিতলেন টানা 2 বার, একদম। 85% হিন্দু ভোট কনসলিডেট হয়েছে হ্যাঁ। আপনার কেন্দ্রে। একদম, এটা তো মানে পশ্চিমবঙ্গের মতো জায়গাতে অভাবনীয়। এই অসাধ্য সাধনটা করলেন কিভাবে? আমি প্রথমে এটা বলবো অর্কদা, আমাদের এই যে ধরুন ওখানে আমাকে ক্যান্ডিডেট করা, আহ, আমাকে যে ওখান থেকে একজন বিজেপির প্রার্থী অর্থাৎ পদ্মফুলের প্রার্থী করার যে সিদ্ধান্ত, যেটা পার্টির আমাদের সর্বভারতীয় স্তরে যেখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই সমস্ত যারা আমাদের পার্টির নেতা পদাধিকারী, যারা রাষ্ট্রীয় সভাপতি থেকে শুরু করে আমাদের মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের সর্বভারতীয় নেতা শুধু না, বিশ্ব নেতা, বিশ্ব জননেতা আমাদের নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, তাদের যে একটা এই যে একটা সিদ্ধান্ত, তার সাথে সাথে রাজ্যের তাদের আমাদের রাজ্যের সভাপতি সহ রাজ্য কমিটি, তাদের সম্মতি ছাড়া তো এটা হয় না। না। এই যে সম্মতি তারা দিয়েছিলেন, তারপরে যে ওখানে যখন আমাকে ক্যান্ডিডেট হিসেবে যখন ঘোষণা করা হলো, তারপরে দেখেছি ওখানে মালদা জেলা, আমাদের তখন একটাই জেলা ছিল সাংগঠনিক জেলা, তো এখন তো 2টো হয়েছে, মালদা, উত্তর মালদা, দক্ষিণ মালদা। তো সেই সময়তে মালদা জেলার সমস্ত কার্যকর্তা পদাধিকারী যারা, তারা একসাথে তারা কাজ করেছেন, এবং তাদের সহযোগিতা, তাদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এটা কখনো সম্ভব হতো না। এই যে এটা বলছেন ঠিকই যে ওই জায়গাটা খুব কঠিন জায়গা বিজেপির জন্য, অবশ্য আপনি অসাধ্য সাধন করেছেন, একবার নয়, আমি না, এটার কিছু দল, একদম দল, কর্মী, সংগঠন, সাধারণ মানুষ, সাধারণ মানুষ, তার সাথে সাথে আমি বলবো যারা আমাদের বিচার পরিবারের যারা রয়েছেন, ভাবধারায় দীক্ষিত, একদম ভাবধারার দিক থেকে, তাদের যদি আন্তরিকতার সাথে তারা যদি সহযোগিতা না করতেন, বা এই সিটটা আমাদের উইন করতে হবে, দখল করতে হবে, বিজেপি পদ্মফুলকে জেতাতে হবে, প্রার্থী কে আছে না আছে সেটা কেউ দেখেনি, তখন দেখেছে উপরে মোদিজি, চিহ্ন পদ্মফুল, একদম। তাই চিহ্ন পদ্মফুলকে জেতাতে হবে। তার জন্য আমরা সবাই আন্তরিকতার সাথে সবাইকে আমাদের নির্বাচনী যে লড়াই, তার যে প্রক্রিয়া, তার মধ্যে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা করেছেন বলে আজকে এই 2019 এবং 2024 একইভাবে। আচ্ছা দাদা, সেটা হচ্ছে এবার মালদা জেলা, এই মালদা দিয়ে উত্তরবঙ্গে ঢুকবো, যে কটি আসন আছে তাতে লড়াইটা কংগ্রেস বনাম বিজেপি, তৃণমূল থার্ড হবে। একদম একদম ঠিক। কারণ মালদায়, আর মোথাবাড়ির ঘটনা কতটা ইম্প্যাক্ট ফেলেছে? মালদায় যদি রাখেন দাদা, আপনি 2024-এর যে নির্বাচন হয়েছে লোকসভার, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটাতেও কিন্তু এগিয়ে নেই। যেখানে বিজেপি আছে, আবার কোথাও কংগ্রেস আছে, তৃণমূল কিন্তু থার্ডে আছে আমাদের এই যে মালদাতে যদি দেখেন। তো এই তৃণমূল এখন যে অবস্থায় আছে, এই নির্বাচনে তো, বিধানসভা নির্বাচনে ওরা থার্ডই থাকবে।
এবং লড়াইতে যদি হয়, যদি বলেন, সেটা হচ্ছে কংগ্রেসের সাথে বিজেপির লড়াই হবে, এটা একদম নিঃসন্দেহে। আর তৃণমূল কংগ্রেস যেটা এক সময়তে ওই যে যেটা হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করে, তোষণ রাজনীতি করে মুসলিমদের এক সময়তে তার পক্ষে আনার চেষ্টা করেছিলেন, মুসলিমরাও তাকে বিশ্বাস করেছিল। তা আজ মুসলিমরা কিন্তু সেই জায়গাতে নেই। মুসলিমদের মধ্যে যারা শিক্ষিত, যে সমস্ত যারা যুবক যুবতী যারা আছেন, এবং তাদের মোহভঙ্গ হয়েছে, একদম মোহভঙ্গ হয়েছে। এখন আর ওরা ওই মোহতে কিন্তু আর এখন সব ওই টিএমসি আমি আপনাকে একটা কথা বলি থাকতে হবে, এটা নেই খগেনদা। সেটা হচ্ছে 2008-এর শেষ দিকে এই সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছিল। তো বুদ্ধবাবু তখন মানতেই চাননি যে সংখ্যালঘুদের অবস্থা পশ্চিমবঙ্গে এই। তারপরে 11 সালে এরা ক্ষমতায় আসলো, এই করব সেই করব। মাননীয়ার অত্যন্ত আস্থাভাজন বিশিষ্ট নাগরিক, তাকে আমি সম্মান করি, ডক্টর অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্ট এবং সহ মতে বিশ্বাসী কিছু সংস্থা বাংলায় মুসলমান ভাই বোনদের অবস্থা নিয়ে সমীক্ষা করেছে। যে তিমিরে ছিল তারা 8 সালে সেই তিমিরে আছে। কিছু স্কলারশিপ আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসারের মতো কিছু স্ট্রংস। তাই এইটা বুঝতে পারছে মুসলিম ভাই বলে না একদম। এখন হচ্ছে মুসলিমদের মধ্যে এই প্রচারটা কিন্তু আছে, এখন ওরা বুঝতে পারছে যে কিছু, যে যারা বিশেষ করে এই সময় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যারা ফুলে ফেপে যারা হচ্ছে যে কলা একদম ঢোল হয়ে গেছে, এই সমস্ত যে শাহজাহান ইত্যাদি সমস্ত যারা আছে, এদের মতো লোকেদের জন্যই তৃণমূল কংগ্রেস কাজ করেছে। এবং তাদেরকে মূলত ওদেরকেই হচ্ছে যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাকি মুসলিম যারা সাধারণ একেবারে গরিব মানুষ, সাধারণ পরিবারের যে সমস্ত মুসলিমরা যারা আছেন, বিশেষ করে বেকার যে সমস্ত যুবক যুবতী যারা আছেন, শিক্ষিত বেকার যুবক যুবতী, তারা তো হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আপনি দেখছেন না এখানে ওই মাদ্রাসার শিক্ষকরা কি করছেন, কতদিন ধরে 2 মাসের উপর হয়ে গেল তারা আন্দোলন করছেন রাস্তায় নেমে। তো তাদের জন্য কোথায় মায়া কান্না মমতা ব্যানার্জির? কোথায় আছে মমতা ব্যানার্জি? কোন মাদ্রাসা করেছে? বলেছে যে আমি এখানে মাদ্রাসার সমস্ত, উনি মাদ্রাসা হাজার। প্রথম কথা, মাদ্রাসা কেন করবে? হিমাল বিশ্ব শর্মা মাদ্রাসা এডুকেশনটাকেই তুলে দিয়েছে। তাই আধুনিক শিক্ষা করো। উনি হচ্ছে যে একটা তোষণ রাজনীতির জন্য মাদ্রাসার কথা বলেছে। তো আমরা এখানে বলতে চাইছি কোনো তোষণের উদ্দেশ্যে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমরা সবার জন্য কাজ করব, আমরা রাষ্ট্রের জন্য কাজ করবো, রাষ্ট্রহিতে আমরা কাজ করব। আমরা রাষ্ট্রের কথা বলবো, রাষ্ট্রের সমস্ত অধিকার 140 কোটি মানুষের, এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে। এবং আমরা যে মতে আমরা বিশ্বাসী, আমাদের ধরুন আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, তারা সবসময় বলেন যে আমরা যারা একদম শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ, যে গরিব মানুষ, তাদের জন্য আমরা কাজ করব, তাদেরকে আমরা মূল স্রোতে নিয়ে আসবো। এটাই তো আমাদের লক্ষ্য। আমরা সব মানুষকে নিয়েই আমরা চলতে চাই। আর এরা কি করতে চায়? কিছু মানুষ শুধু চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য তুষ্টিকরণের কথা বলে, তোষণ নীতি করে, ওদের এই করে দেবো সেই করবো। যেমন আদিবাসীদের কোথায় কি কাজ করেছে উনি বললেন, জঙ্গলমহলে গিয়ে অনেক কথা বলেছে। জঙ্গলমহল হাসছে বললেন তো কোথায় জঙ্গলময় হাসছে? জঙ্গলমহল তো হাসছে নাকি কাঁদছে? আজকে দেখুন কান্নার রোল পড়ে গেছে জঙ্গলমহলে। বাড়ি নাই, রাস্তা নাই, জল নাই। এই এখন আবার এই যে সিজনটা আসছে, এরপরে তো জলের অভাব ওখানে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতিটা বাড়িতে নল দিয়ে জল পৌঁছানোর কথা বলেছেন। জল জীবন মিশন কোথায় গেছে? কোন গ্রামে গেছে? কোন আদিবাসীর বাড়িতে গেছে? এখনো আমাদের আদিবাসীরা হচ্ছে যে এই জলের জন্য হাহাকার করছে, পুকুরের জল খাচ্ছে। আমাদের নর্দমার অনেক সময় দেখবেন যে কি করবে, জল না থাকলে যেগুলো নর্দমার জল ঢুকছে, সেই পুকুর থেকে জল নিয়ে আসছে। তো এই সমস্ত এলাকায় কোনো উন্নয়ন হয়নি, না মুসলিমের হয়েছে, না আদিবাসীর হয়েছে, না সাধারণ মানুষের হয়েছে। কোনো মানুষের এখানে কোনো উন্নয়ন হয়নি। ফলে মানুষ এখন মোহভঙ্গ হয়েছে, একদম মোহভঙ্গ হয়েছে। এবং সবাই আজকে
একটা হচ্ছে যে তাদের মোহভঙ্গ যেমন হয়েছে, তাদের মধ্যে একটা পুরোপুরি একটা ক্ষোভ তৈরি হয়েছে, বিক্ষুব্ধ সমস্ত মানুষ, প্রকাশ্যে হয়তো বলছে না, কিন্তু মনে মনে সবার মধ্যে একটা ঠিক করেছে এবার যে চুপ করে আছে, একদম চুপচাপ আছে। আপনি দেখছেন সাইলেন্স, সব চুপ। সাইলেন্স আছে সব। পক্ষে 2011 সালে অর্কদা আপনার মনে আছে, মনে আছে 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিল, মানে সেই আমাদের যখন আমরা দেখেছি যে যাদবপুরে কত লোক, মানে একটা রাস্তা ভরে যাচ্ছে, মিছিল হেঁটে যাচ্ছে, বুঝতে পেরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হারবেন। আমি আপনাকে একটা গল্প বলি। উত্তরবঙ্গেরই নেতা অশোক ভট্টাচার্য, নির্বাচনের পরে আমি তাকে ফোন করেছি, অশোকদা কি হলো? অশোকদা বললে, শোনো অর্ক, আমি আগে বুঝতে পারিনি যে এরকম হবে। আমি বললাম, কি করে বুঝলেন? বললো, যে বুথে আমি ভোট দিই বছরের পর বছর, সেই বুথে ভোট দিতে দাঁড়িয়েছি, আমার অন্য জায়গাতে ঘুরতে হবে, আমি একটু আগে চলে গেছি, পিছনে যারা দাঁড়িয়েছিল তারা বললো, না 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 না, আপনি এভাবে করছেন কেন, আমরাও তো দাঁড়িয়ে আছি। অশোকদা বললেন, এই লোকগুলোই আগে বলতো, আরে অশোকদা, আপনাকে তো অনেক জায়গায় যেতে হবে, আপনি আগে দিয়ে দিন। তখনই বললেন যে খেলা শেষ। এই হচ্ছে সাইলেন্ট, একদম সাইলেন্ট কিলার। এই যে সাইলেন্স আজকে যে এই সময়তে কাজ করছে, এটাই হচ্ছে যে আজকে যে তৃণমূল কংগ্রেস যে চলে গেছে, মানে হেরে গেছে, মমতা ব্যানার্জি হেরে গেছে, মমতা ব্যানার্জি চলে যাচ্ছেন, বিজেপি আসছে, এটা পরিষ্কার। এটা এই চিত্রটাই হচ্ছে এখন, এটা মানে আমরা হয়তো খালি চোখে দেখতে পারবো না। রবীন্দ্রনাথের ভাষায়, গ্রামে গ্রামে এই বার্তা রটে গেল ক্রমে, মিত্র মশাই যাবে সাগর সঙ্গমে, পুণ্য স্নান লাগে। এই বার্তাটা কি রটে গেছে একদম গ্রামে শহরে? একদম গ্রামে দেখুন, শহরে, সব জায়গাতে যে বঙ্গেশ্বরীর বিজয় আসন্ন, একদম বঙ্গেশ্বরীর হচ্ছে এখন বিদায়টা আসন্ন। এবং আমি ধরে নিতে পারি, আপনি এটা বলে ধরে নিতে পারি আমরা, যে বঙ্গেশ্বরী এবার চলে গেছেন একদম, এখন আর নেই। ওনারও দেখবেন যে ওনার যে আজকে যদি দেখেন তার মানে তার যে কথা বলা চলা, এবং যেভাবে এক সময়তে তার মনের জোর দিয়ে কিছু বলতেন, সেই স্টেমিনা কিন্তু এখন আর নেই, উনিও বুঝতে পারছেন। আর ওনার যে আইপ্যাক ইত্যাদি যারা আছে, আর দেখছেন না, খাবলা মারছে এখানে ওখানে, বলবার চেষ্টা করছে, বিভ্রান্ত করবার চেষ্টা করছে, ওকে আজকে ঘোষণা করতে হচ্ছে ঠিক ভোটের মুখে, সবুজ সাথী কোথাও বলছে যে আমাদের যুব সাথী, এই সমস্ত করছে। আমার সমস্ত এইখানে যারা যারা এখন আইসিডিএস বা আশাকর্মী, এদের জন্য ঘোষণা করছেন। কখন দিবেন? এপ্রিল মাসে। উনি জানেন তখন হচ্ছে যে ভোটের দামামা বেজে ভোট হবে, সেই সময় তিনি দেবেন। এখন দিতে পারছেন না কেন? আর যা যা ঘোষণা করেছেন সেটা যদি সবটা দিতে হয়, তাহলে দেউলিয়া হয়ে যাবে সরকার। 8 লক্ষ কোটি টাকার উপর দেনা রাজ্যবাসীর উপর, আর যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথার উপর 81,000 টাকা তার হচ্ছে ঋণের বোঝা। আমি সুকান্তর কথাই ধার করলাম, একদম যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে ছালপত্র পেলাম আজ। এবার আসি, খগেনদা, আমার পুরনো স্মৃতি মনে পড়ছে আপনার সঙ্গে। 2004 সাল লোকসভার নির্বাচন, গ্রীষ্মের পিচ কলা গরম, আমি মালদা গেছি কোতোয়ালিতে, কতোয়ালি টুলটুল নিয়ে গেল, বরকত সাহেব বসে আছেন ছাদে, বরকত সাহেব সুটবুট পরেই থাকতে, কিছুক্ষণ বাদে প্রচারে যাবেন। তা সিপিএম তখন স্লোগান দিয়েছিল, তারুণ্যের ঝড়ে খসে যাক শুকনো পাতা। কিন্তু বরকত তাকে হারানো যায়। মসু বরকতদার পরিবারেরই সদস্য। মসুর এই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান মালদায় কংগ্রেসকে কতটা শক্তিশালী করবে, এবং আপনাদের চ্যালেঞ্জটা কতটা কঠিন হবে? আজ মৌসুম বেনিজুর যে টিএমসি ছেড়ে কংগ্রেসে গেছে, এক সময় কংগ্রেস ছেড়ে টিএমসিতে গেছিলেন, তো এবার টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। এটার ক্ষেত্রে হচ্ছে সেটা কংগ্রেসের, তো এটা বলা যেতে পারে একসময় মালদা মানে কংগ্রেসের গড় ছিল, উন্নয়নের খনি বরকত। হ্যাঁ গণি, এটা উন্নয়নের খনি, বরকত গণি। এবং উনি হচ্ছেন যে মালদা জেলার তিনি অন্যতম একজন হচ্ছেন বিশেষ উন্নয়নের প্রতীক ছিলেন। তো আজকে ওনার উন্নয়ন কিছু মালদা জেলার জন্য করেছেন, এটা তো অনস্বীকার্য। রেল এবং হ্যাঁ হ্যাঁ করেছেন, দল দেখেন, কিন্তু সেটা তো দল দেখেননি, সেটার জন্য আমি ধন্যবাদ জানাবো তার। তো মৌসুম বেনজিনুর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়া, এটা তো ঘরের মেয়ে আবার ঘরে গেছে, হাওয়া বুঝে গেছে, হাওয়া বুঝেছেন তিনি। এখন বুঝতেই পারছেন যে আর তৃণমূলে থাকলে সেটা যেটুকু আছে সেটাও চলে যাবে,
আর তৃণমূলে থাকলে হার নিশ্চিত, তাই তিনি কংগ্রেসে যোগদান করেছেন। আর এই ক্ষেত্রে আমাদের বিজেপি তো আপনি জানেন যে মানে সারা বছরই প্রতিদিনই আপনি ধরুন আমাদের সপ্তাহে 7 দিনই ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিপদ আপদ সমস্যা নিয়ে আমাদের আন্দোলন চলছে। দেখছেন যে আমাদের এখানে মাননীয় আমাদের প্রদেশ সভাপতি সম্মানীয় আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি প্রতিদিন কোথাও না কোথাও কোনো কর্মসূচিতে থাকছেন। আমাদের আপনার পার্টি জেগে উঠেছে একদম। আর আমাদের যে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় শুভেন্দু অধিকারী 400 কিলোমিটার করে একদিনে একদম দিনে 400 কিলোমিটার দৌড়ায় এবং আপনি যদি রাত্রি 2টার সময় তাকে ফোন করেন তবুও পাবেন। মানে এই যে ডেডিকেশন, একদম এই ডেডিকেশনটা কিন্তু অন্য কোনো দলে পাবেন না। এর ফলে কি হচ্ছে, সবাই সুকান্ত মজুমদার আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও ছুটে বেড়াচ্ছেন সবাই দেখলেন না। আপনি অ্যাজ এ হোল যদি বলেন একেবারে বুথ থেকে শুরু করে আমাদের জেলার সমস্ত কার্যকর্তা যারা আছেন, পদাধিকারী যারা আছেন, তারা পুরোপুরি রাস্তাতে মানে নেমে মাঠে তারা কাজের মধ্যে আছেন, মানুষকে নিয়ে প্রতিবাদ করছেন। তৃণমূল কংগ্রেস যত রকমের অন্যায় অত্যাচার যা করছে, প্রতিবাদ সচেতনতার একদম একদম প্রতিবাদ আমাদের করতেই হবে। আর তো আজকে আমাদের এই প্রতিবাদ রাজ্য জুড়েই চলছে। মোথাবাড়ির ঘটনা কতটা আপনি বলেছিলেন যে মোথাবাড়ির ঘটনা, পাশে হচ্ছে আমাদের মুর্শিদাবাদের যে ঘটনা, যেটা শামশেরগঞ্জ, রাজা গোবিন্দ দাস, আমাদের হচ্ছে হরগোবিন্দ দাস আর হচ্ছে চন্দন দাস। এই হরগোবিন্দ দাস, চন্দন দাস ওরা তো বিজেপি করতেন না, ওরা বামপন্থী সমর্থক ছিলেন। হ্যাঁ, তাদের আজকে যেভাবে হচ্ছে যে ওই আমাদের যে বলি দেওয়া হয়, সেই বলি দেওয়ার যে কি বলে অস্ত্র, তাদের সেটা দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হলো, খাড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হলো, ভাবা যায়। এবং এটা আমরা দেখছি অর্কদা, আপনিও সবাই আপনি যদি জিজ্ঞেস করেন সবার সাথে, বাংলাদেশে যেটা ঘটলো, বাংলাদেশে যেমন দীপুচন্দ্র দাস, তাকে যেভাবে টানতে টানতে নিয়ে গিয়ে তার গাছে ঝুলিয়ে, এটা কোনো মানুষ করতে পারে? এই ঘটনা কিন্তু এখানেও এই যে কুপিয়ে কুপিয়ে মারা হলো। পরে হচ্ছে আমরা দেখেছি ওখানে, তার আগে মোথাবাড়িতে যেটা বলছেন, মোথাবাড়িতে ওখানে যেভাবে খুঁজে বার করে 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 সমস্ত হিন্দুদের দোকানপাট ভাঙা হলো, তাদের বাড়ি আক্রমণ হলো, সেখানকার হিন্দুদের মন্দিরকে অ্যাটাক করা হলো, ভাঙচুর করা হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা তো শুধু ওখানে মানে আপনা থেকে হচ্ছে তা তো না, এটা করানো হয়েছে। এবং এটাতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষান্তরে সাপোর্ট আছে, এবং তৃণমূল কংগ্রেস ওখানে যে মন্ত্রী, তারাও হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে সাপোর্ট করেছেন যারা এগুলো ঘটিয়েছে। ওখানে একজন যুবক, ওখানে তিনি প্রকাশ্যে মানুষকে ডাকছেন, মানুষকে মানে মুসলিমদের ডাকছেন, বেরিয়ে আসুন সবাই, এই যে হিন্দুদের সমস্ত ভাঙচুর ইত্যাদিতে সবাইকে ডাকছেন, সমস্ত মুসলিম ইসলাম যারা আছেন বেরিয়ে আসুন। আপনারা সবাই দেখেছেন, আমাদের পশ্চিমবাংলা সহ আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। তো এই যে বেরিয়ে এসে বলছেন, প্রকাশ্যে ডাকাডাকি করছেন মুসলিমদের, সব আসেনি, সব মুসলিমরা ওখানে আসেনি, এবং আমরা কথা বলেছি যখন, সব মুসলিমরা সেখানে এটাতে সাপোর্ট করেনি। আর যে যুবক ডাকাডাকি করছিল বলছে ওকে আমরা চিনি না। তা এইটা কোথার থেকে হচ্ছে? সমস্ত ঘুষপেটিয়া যারা আছে, অনুপ্রবেশকারী যারা আছে, যারা জেহাদি, যারা সন্ত্রাসবাদী, যারা ওই সমস্ত রোহিঙ্গা, তাদের দিয়ে এগুলো করাচ্ছে। এবং এবার তো আরো বিপদ বেড়ে গেছে যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যেগুলো জেলা আছে বাংলাদেশে, জামাতের উত্থান মানে কল্পনা করা যায় না। পুরো বর্ডার এলাকাতে জামাতিরা আজকে হচ্ছে, তারা আজকে তাদের জয় জয়কার। তার এর পেছনে কি কারণ থাকতে পারে? এবং যেভাবে ওখানে মানে পশ্চিমবাংলায় যেমন বুথ দখল করা, পশ্চিমবাংলাতে যেমন হচ্ছে যে তাদের মানুষকে
তাদের মত দানে বাধা দেওয়া, ভালো দেওয়া। ঠিক ওখানেও ওগুলো চলছে একইভাবে। ফলে এই জামাতের উত্থান, মানে এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার একটা আমাদের বড় একটা চ্যালেঞ্জ এবং সীমান্ত সুরক্ষিত না, একদম না। তাহলে এই যে আমাদের সীমান্ত এলাকাতে 550 কিলোমিটার যেখানে কাটা তারের দ্বারা দেওয়া যায়, ফেন্সিং দেওয়া যায়, বিএসএফ এর চৌকি নেই একদম। কারণ হচ্ছে যে এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দেশের মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলা সত্ত্বেও এই 550 কিলোমিটার যে জমি যেখানে আমাদের বর্ডারের, সেই জমি তিনি এখনো পর্যন্ত গিয়ে বললেন আমাকে টাকা দিতে, আমি করব। হ্যাঁ, উনি টাকা নেবেন, টাকাটাও ওনাকে দিতে হবে, তারপরে উনি ওখানে দেবেন। যেমন আমাদের কিষাণ সম্মান নিধি যোজনাতে, অর্কদা আপনি কল্পনা করতে পারবেন না, আমাদের রাজ্যে কিষাণ সম্মান নিধি যোজনায় যে গরিব কৃষক যারা আছেন, আমাদের প্রায় হচ্ছে 83 লক্ষ কৃষক, যা আমাদের যদি সার্ভেতে যা দেখা গেছে 83 লক্ষ কৃষক কিষাণ সম্মান নিধি যোজনা পর অধিকারী যোগ্যতারা। তো কত নাম তালিকা পাঠিয়েছেন আমাদের সব মিলিয়ে, আমি তর্কের খাতে 50 লক্ষ পাঠিয়েছেন। তাহলে এখনও আমার হচ্ছে যে প্রায় আরও 30-35 লক্ষ কৃষক তাদের তালিকা এখনো পাঠানো। আমি যে লিস্ট দেখেছি তাতে 41 লক্ষ। তো 41 মানে কি 50% পাঠিয়েছেন নাম, বাকি নামগুলো দেননি। কেন দিচ্ছেন না? উনি বলছেন এই যে টাকাটা দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী সরাসরি ডিবিটি করে টাকা পাঠাচ্ছে, ডাইরেক্ট ট্রান্সফার ফান্ড যেটা করছেন উনি, তো সুতরাং ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার। তো এইটা উনি বলছেন ডিবিটিতে না, টাকাটা আমাকে দেওয়া হোক, আমি ওদের ডিস্ট্রিবিউট করবো এখান থেকে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা দেখেছি যে এখানে ওই বাড়ি তৈরির টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যখন ওনাকেই দেওয়া হয়েছিল, রাজ্যে দেওয়া হয়েছিল, সেই টাকা কীভাবে তছনছ, সবাই জানি, আমরা সবাই জানি কাজ 100 দিনের কাজ সবাই আমরা জানি। সেই জন্যেই প্রধানমন্ত্রী বলছেন এইভাবে না, আমরা ডাইরেক্ট আমরা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ট্রান্সফার, সবথেকে ট্রান্সপারেন্ট পদ্ধতি, এর থেকে ভালো তো কিছু হতে পারে না। আচ্ছা খগেনদা, মালদাতে এবার সম্ভাব্য ফলাফল কি হবে? 12টা সিট মালদাতে, 12টা সিটের মধ্যে বর্তমানে বিজেপি ওখানে 4টা সিটে আছে, 4টা বিধানসভায় বিজেপির বিধায়ক আছেন। তা আমরা এখন পর্যন্ত যে ওখানকার যা এখন পরিস্থিতি যা দেখা যাচ্ছে, আমরা 12টার মধ্যে প্রায় আমরা 7টা সিট বিজেপি ওখানে আমাদের জেতার জায়গায় আছে। আর বাকি 4-5টা সিট যদি আপনি ধরেন তাহলে সেটা হচ্ছে কংগ্রেসের। একদম বাস্তব। হুমায়ুন কবির ফ্যাক্টর কতটা কাজ করবে? হুমায়ুন কবির ওখানে কোনো ফ্যাক্টর কাজ করবে না। হুমায়ুন কবির তো যে অবস্থা, তাতে তার জমি কোথায় হবে, কোন বাবরি মসজিদ যে করছেন, কার জমিতে করছেন, নিজের জমি কার জমি, সব নিয়ে তো মামলা টামলা অনেক কিছুই হয়েছে। হুমায়ুন কবিরের কথায় কেউ ওখানে ওনার পক্ষে যাবে না, সেগুলো নেই। একদম তৃণমূল কংগ্রেসেরই তো ওটা হচ্ছে বি টিম বলা যেতে পারে। আমি তো এটা আগেও বলেছি যে হুমায়ুন কবির নিজে যেটা করছেন নিজে না, এটা পিছনে মদত আছে। ওকে যে মমতা ব্যানার্জি বা টিএমসি পক্ষ থেকে ওকে বলেছেন যে ওকে সাসপেন্ড করা হয়েছে, কেন ওকে বহিষ্কার তো করেনি? সাসপেন্ড করার পর ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন তো আপনি কাকে সাপোর্ট করবেন, উনি তো এখনও কিন্তু তৃণমূলকে সাপোর্ট করবেন না এটা বলছেন না। উনি কখনো বলছেন আমি মমতাকে হারাবো, কিন্তু দরকার হলে কি বলছেন মমতা আমাকে সাপোর্ট করবে। তার মানে উনি ওনার সাপোর্ট নেবেন, তার মানে এটা কি বোঝাচ্ছে? আর মানে ওনার যদি 10টা সিট থাকে, 10টা মমতা ব্যানার্জি তো সরকার তৈরি করতে 10টা আসন যদি কম থাকে, 10টা এমএলএ কম থাকে, সেটা উনি আসলে একটা ব্যাখ্যা আছে খগেনদা, সেটা হচ্ছে মুসলমান ভাই বোনেদের একটা অংশের দিদির প্রতি মোহভঙ্গ হয়েছে, সেই ভোটটা যাতে বিজেপির দিকে না যায়, বাবরি মসজিদের না পড়ে একটা আবেগ তোলে। আমি সেটাই বলছিলাম বলতে গিয়ে, যে আজকে ওদের মধ্যে যাতে বিজেপির দিকে না যায়, বা তৃণমূলকে হারানোর জন্য যে অনেকে সব কংগ্রেসে যাচ্ছে, দেখবে সব ব্যাক করে চলে যাচ্ছে। মালদাতে যদি দেখেন যারা তৃণমূলে ছিলেন তারা সব ব্যাক করে কিন্তু কংগ্রেসে যাচ্ছেন। ফলে
এই যে একটা অবস্থা, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিও জানেন, তাই তিনি এটাকে আটকাবার জন্য হুমায়ুন কবিরকে তৈরি করেছেন বাবরি মসজিদ করার জন্য। 100টার মধ্যে 91টা ভোট 2021-এ মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল। হ্যাঁ, এবার 100টার মধ্যে কটা মুসলমান ভোট তৃণমূল পাবে? আপনার রাজনৈতিক প্রজ্ঞা কি বলছে? মুসলিম ভোট যেটা ছিল এক সময়তে, কেন আপনি ধরে নিন যে 50% ভোট হুম। কংগ্রেসে, সেটা আবার ট্রান্সফার হলো। যেটা একসময় পলারাইজেশনটা ছিল, হুম। এক সময়তে যে পুরোপুরি পলারাইজ হয়ে সব তৃণমূলে চলে গেছিল, সেইটা কিন্তু এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে মুসলিম ভোট সেভাবে পলারাইজড হবে না। লেফটের কি ভূমিকা থাকবে? লেফট তো এক সময় যেভাবে হচ্ছে যে হিন্দু মুসলিম অন্যান্য অংশের আদিবাসীদের ভোট এক সময় পেতে পেত এক সময়, এটা তো অস্বীকার করা যাবে না। লেফটের 65টা আসন আমরা ক্যালকুলেশন করতে বসতাম বামফ্রন্টের সময়, ওপরে বাকিটা শূন্য, 65টা বামফ্রন্ট। বামফ্রন্ট ছিল, এখন সেই জায়গায় নেই। এখন হচ্ছে যে লেফট ফ্রন্টের আগে যেমন একটা মানুষের আস্থা ছিল তাদের প্রতি, সেটা আস্থা ভেঙে গেছে। কারণ লেফট ফ্রন্ট যে তারা যে নিজেদের যে তার যে শক্তি, যেভাবে ওরা এই নির্বাচনের সময় চেয়ার, তাদের লক্ষ্য তো চেয়ার থাকা উচিত না। আজকে আমাদের বিজেপির লক্ষ্যটাকে, আমরা রাষ্ট্রের কথা বলছি, আমরা চেয়ারের কথা বলছি না। আমরা এখানে যে শুধু সরকারে আসার কথা, আমাদের সরকারে আসার বিষয়টা আমাদের লক্ষ্য না। আমরা একটা নির্দিষ্ট মতাদর্শ আছে, একদম একেবারে। আর এদের সেটা এখন হয়েছে চেয়ার কি করে পাবো, একটা আসন চাই, একটা আসন চাই। সেই জন্য কখনো কখনো দেখবেন যে হুমায়ুনের কাছে চলে যাচ্ছে। আমি এটাই বলছিলাম আপনাকে, হুমায়ুনের কাছে যাচ্ছে। এটা 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 লেফট ফ্রন্ট বা সিপিআইএম যদি বলেন, সিপিআইএম এর কি, তার কি এটা কোনো মতাদর্শের কথা? ওরা যাবে হুমায়ুনের কাছে, একটা বাবরি মসজিদ করতে যাচ্ছে, যে বাবর হচ্ছে যে হিন্দুদের আক্রমণকারী, তার মসজিদ তৈরি করছে, তার কাছে যাবে? এটা মানে কোন এখন আরো শূন্যের গেরো কাটা। আচ্ছা খগেনদা, লেফট কংগ্রেস আলাদা করে লড়ছে এখন অব্দি, তাই ঠিক আছে, আইএসএফ এর সঙ্গে হয়তো জোট হবে। তাহলে আমি মালদার কথাই জিজ্ঞেস করছি, সেখানকার মুসলমানদের প্রথম চয়েস কি থাকছে, কংগ্রেস না লেফট? এখন মুসলিমদের একটা যে অবস্থাটা দাঁড়িয়েছে, লেফটের সাথে কিছু যুক্ত আছে, আপনি জানেন, ওদের একটা পার্টি, তার কিছু মেম্বার আছে, তাদের ধরুন খুব পুরনো যারা আছে, তাদের বাদ দিয়ে সব হচ্ছে কংগ্রেসে যাবে, সব টিএমসিতে যাবে না, লেফটেও যাবে না। এটা একটা অবস্থা। আর লেফটের হিন্দু ভোটটা বিজেপিতে আসবে, যা আছে হিন্দু ভোট এবার হচ্ছে হিন্দু ভোট বলতে পারেন যে পলারাইজ হয়ে গেছে, কারণ 85% হয়ে গেছে, 90%। একদম। এখন কেন যে যেভাবে এখন অত্যাচার জুলুম যেভাবে হচ্ছে, বা হিন্দুরা আক্রান্ত হচ্ছে, একটা মানে মন্দির ভাঙা হচ্ছে, আমাদের তুলসী থান ভাঙা হচ্ছে, মা কালীকে অ্যারেস্ট করা হচ্ছে, কোন রাজ্যে আছি? আর ভবিষ্যতে কি হতে পারে সেটাও মানুষ, হিন্দুরা অনুমান করতে পারছেন। এখানে যদি আমাদের যদি বলা যায় সনাতন ধর্মের মানুষ, তাদের যদি টিকে থাকতে হয়, তাদের ধর্মকে যদি টিকিয়ে রাখতে হয়, রোড বাধা তৈরি হোক, তার বিকল্প কোনো জায়গা নাই। আমি একটা বাংলাদেশের ভিডিও দেখছিলাম, সেখানে একজন বলছে একটা ইসকন ধর, ধইরা ধইরা জবাই কর। হ্যাঁ, এই ওপেনলি বলছে, পুলিশের নিরাপত্তায় দাঁড়িয়ে বলছে মোল্লারা। হ্যাঁ, তাহলে বলুন তো, এইগুলো, এই যে জিহাদি যারা আছে, তারা তো আগামী দিনে এখানে প্রকাশ্যে এসে আমাদের এখানে পশ্চিমবাংলা তো থাকবে না, এটা পশ্চিম বাংলাদেশ হবে। আর পশ্চিমবঙ্গের সৃষ্টি হচ্ছে হিন্দু বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 20শে জুন 1947 পশ্চিমবঙ্গের জন্মদিন। একদম, আমরা সেই জন্য 20শে জুনকে আমরা এখানে পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করি। কি জানো খগেনদা, আমাদের হিন্দুদের মধ্যে একটা সমস্যা আছে, এই মেকি ধর্মনিরপেক্ষতার আড়ালে থেকে তারা বাস্তবটা বুঝতে পারে না। একদম, আপনি অসাধ্য সাধনটা করেছেন অন্তত আপনার ক্ষেত্রে, সেটা আশীর্বাদ সবার, সমর্থক সহযোগিতা, এটা বিচার পরিবারের সামগ্রিক একটা যে তাদের সকলের একটা আন্তরিকতা, বা এখানে আমাদের যে বিশেষ করে আমাদের দল ভারতীয় জনতা পার্টি, এখানে তাকে জেতাতে হবে, এটার বিকল্প কিছু নেই। আর মুসলিমদের মধ্যে একটা অংশ আছে যারা এটাকে, ধরুন, এটা অনস্বীকার্য, আমি এটা এখানে বলছি,
আহ, যে মুসলিমদের মধ্যে একটা অংশ যারা মানে ওখানে এটা মানে আমি নিজে অস্বীকার করতে পারি না, তারাও কিন্তু সাপোর্ট করে। আমার এই একজন যে বিজেপির প্রার্থী হয়েও আমি পদ্ম ফুলে তারা হচ্ছে যে অনেক মুসলিমরা আমাকে ভোট দিয়ে বলেছে, আমি ভোট দিয়ে এলাম। তাদেরও বিলম্বিত বোঝা আপনি যদি দেখেন আমার কাছে, করে রেখেছিল এতদিন এরা। আমার যদি আপনি ফেসবুক আপনি ফলো করেন দাদা, ওটাকে যদি আপনি চেক করেন, মুসলিম প্রায় হচ্ছে 50% মুসলিম আমার ফেসবুকে আছে, তারা ফলো করে। কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে, সেটা হবে, এ তো গণতান্ত্রিক দেশ। আছে। এবং আমার যত ফোন আছে 30% মুসলিম আছে আমার এলাকা, প্রতিনিধি। আমার এলাকা জনপ্রতিনিধির কাছে আসতেই পারে, বলতেই পারে। তো এই যে ধরুন মুসলিমের যে ক্ষোভ বিক্ষোভ, এইটা এই নির্বাচনে কিন্তু তার একটা ছাপ পড়বেই। এবার আমি আসি কুচবিহার থেকে মুর্শিদাবাদ। কুচবিহার থেকে মালদা 54টা সিট, 54টা সিট, মুর্শিদাবাদে 22টা আছে, তার মানে 76টা সিট। আগের বার ভারতীয় জনতা পার্টি 2021-এ 54টার মধ্যে পেয়েছিল 30, তৃণমূল পেয়েছিল 24। আর মুর্শিদাবাদে বিজেপি পেয়েছিল 2টো, ওরা পেয়েছিল 20টা। এবার এই 76টা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে বলে আপনার পরে? ওখানে আপনার যদি তৃণমূল 54টার মধ্যে, যে আমরা এই 54টার মধ্যে যদি আমরা দেখি, তাহলে তৃণমূল খুব মেরে কেটে যদি বলেন 4-5টা সিট পেতে পারে, খুব যদি বলেন। বাকি সব হচ্ছে এখানে কংগ্রেস আর বিজেপির মধ্যে ভাগ হবে। অর্থাৎ বিজেপির আসন, আপনারা তো জানেন যে লাস্ট নির্বাচনে আমরা 91-90টা সিটে আমরা তো এগিয়ে আছি। পরে সব মিলিয়ে 160 সিট আমরা তো এখনো পর্যন্ত বলতে পারি সারা বাংলাতে 54টা 294টার মধ্যে 160 তো আমাদের একেবারে এটা আছেই, আরও বাড়তে পারে। যেমন আমরা বিহারকে কখনো গেস করতে পারিনি কেউ, বিহারের যে 200 আসনে সেখানে জিতবে বিজেপি বা ওখানকার যে এনডিএ জোট, এটা তো ভাবতে পারেনি কেউ। এবং সীমাঞ্চলে এনডিএর ফল, হ্যাঁ, সফল, আরারিয়া, হ্যাঁ, কাটিহার, বলুন ওখানে মুসলিমদের ভোট, মিম আর আপনি বলেন মুসলিমের ভোট, মিম পেলেও আবার বিজেপি পেয়েছে। মহামেডান ভোট যেটা আমরা যেটা এখানে অনেক সময় বলছি না, মহামেডান ভোট কোথাও আপনার যদি বিজেপিকে দেয় আশ্চর্য হওয়ার কিছু নেই, যেটা বিহারে ঘটেছে। কারণ ওই প্রগতির সাথে। একদম। আজ মুসলিমরাও তো এখানে সবাই তো সবটা তৃণমূলের সব কার্যকলাপকে ওরা সাপোর্ট করে। আরে মারছে মুসলিম, মরছে মুসলিম, মারছে মুসলিম একদম। আপনি মরছে বকটুয়ে কি হলো, বকটুয়ের ঘটনা কি ঘটেছে বলুন, মারল তো মুসলিম। আর যত বোম, এই সমস্ত বারুদ, এগুলো দিয়ে কাজকর্ম হচ্ছে, এই সমস্ত সব মুসলিম যুবকদেরকে ওখানে হচ্ছে কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ওখানেও দেখছেন যে বোম ফেটে ওখানে তৈরি করতে গিয়ে যারা মারা যাচ্ছে দেখবেন মুসলিম। আমি তো উত্তরবঙ্গের মানুষ, অবহেলিত উত্তরবঙ্গ, এই কথাটা বারবার শুনে। এবং রাজ্যবাদীরা দেখুন উত্তরবঙ্গের জন্য চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো রয়েছে। এত বলা হয় উত্তরবঙ্গ হাসছে, পাহাড় আসছে, বাজেটে বরাদ্দ থাকে না। আপনাদের সরকার আসলে উত্তরবঙ্গের মানুষ হিসাবে, উত্তরবঙ্গের জনপ্রতিনিধি হিসাবে নতুন সরকার বিজেপি সরকারের কাছে আপনার দাবিটা কি থাকবে? উত্তরবঙ্গ বা আজ যদি উত্তর পূর্ব যে আমাদের ভারত যদি বলে, উত্তর পূর্ব ভারতের তো এতদিন স্বাধীনতার পর কেউ এতটা গুরুত্ব দেয়নি। হয়তো না একদম ওই আসামে বলুন বা ত্রিপুরা বলুন বা অরুণাচল থেকে শুরু করে অরুণাচল থেকে সব। তো উত্তর পূর্ব ভারতে যেভাবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দৃষ্টি নিয়ে যে একটার পর একটা রেলপথ থেকে শুরু করে আপনার যে আমাদের যে এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের রাস্তা ইত্যাদি সমস্ত এগুলোর উন্নয়ন আপনি দেখবেন এই সময়ের মধ্যে আমরা এই 2014 পর থেকে সবচাইতে বেশি গুরুত্ব পেয়েছে আমাদের উত্তর পূর্ব ভারত, যেখানে আমাদের আমরাও পশ্চিমবাংলার মানুষ, তার আমরা সুযোগ আমরা পেয়েছি। উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চিরদিনই অবহেলিত ছিল, আগেও ছিল, বামফ্রন্টের সময় তো আসলে সেই অবহেলাটা ঘুচবে। অবহেলিত ছিল, বামফ্রন্টের সময়তেও ছিল, এখনো আছে। অর্থাৎ উত্তরবঙ্গ শুধু ভোটের মানে শুধু ভোটের জন্য উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হতো,
ভোট হয়ে গেলে উত্তরবঙ্গের উন্নয়ন এখানে কোনো রাজ্য সরকার পশ্চিমবাংলায় ভাবেনি। তো আমরা এবার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, হচ্ছেই, এবং ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে ডবল ইঞ্জিন সরকার না হলে পরে উত্তরবঙ্গে এই যে ধরুন আমি বললাম আপনার কাঁটাতারের বেড়া, সেটা উত্তরবঙ্গের মধ্যেও আছে, অনেক আমার জেলাতেও আছে, আমার নিজের লোকসভা কেন্দ্রেও আছে। এছাড়া যে এই এইমস যেখানে Yes. রায়গঞ্জে দেওয়া হয়েছিল, রায়গঞ্জ ছিল, এইমস তৈরি হবে সেখানে, যেটা পরে ওখান থেকে কল্যাণীতে নিয়ে আসা হলো, তারপর উত্তরবঙ্গ বঞ্চিত হলো। উত্তরবঙ্গের বহু কাজ আছে, রেলের ধরুন ওভারব্রিজ হবে, রাজ্য সরকারের অনুমতি পাওয়া যাচ্ছে না, আমাদের কোথাও রাস্তা হবে, অনুমতি নেই, আমাদের কাঁটাতারের বেড়া হবে, রাজ্য সরকারের অনুমতি নেই। এই যে রাজ্য সরকারের যে এই যে আমাদের যে লাল ফিতার বাঁধনে আমরা যে আটকে আছি, সেটা ভবিষ্যতে ডবল ইঞ্জিন সরকার হলে এটা থাকবে। ফুড প্রসেসিং, আপনার আম? প্রসেসিং, আমের ওখানে এত আম আমাদের মালদাতে, আমকে কেন্দ্র করে এখানে কোনো ফুড প্রসেসিং, কোনো এখানে ইন্ডাস্ট্রি তৈরি হলো না। এখান থেকে আমরা বাইরে যে আম আমরা এখান থেকে এক্সপোর্ট করব, তারও কোনো ব্যবস্থা নেই। এগুলো হয়, ফুড প্রসেসিংয়ের উপর তো জোর দেওয়া হবে। আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার ফুড প্রসেসিং থেকে শুরু করে আপনি ধরুন যে কৃষকের যে সমস্ত প্রোডাকশনগুলো আছে, তাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং কৃষিতে দেখবেন যে মানুষ যাতে তাদের যে উৎপাদিত পণ্য ঠিকমতো তারা বাজারজাত করতে পারে, তার জন্য তারা ফসলের দাম পেতে পারে, কৃষকের তার খরচের দ্বিগুণ যাতে তারা সেখানে হচ্ছে আয় করতে পারে, দাম বাড়ানো, এই সমস্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির লক্ষ্য আছে। এবং মন্ত্রিসভাতেও আমরা দেখেছি, কেন্দ্রীয় মন্ত্রী, আমি একজন সাংসদ হিসেবে, যে আমার মালদা উত্তরের সমস্ত মানুষের আশীর্বাদে আমাকে সাংসদ করেছে, পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ আছে, আমাদের পার্টির সমস্ত একদম কার্যকর্তা থেকে শুরু করে পদাধিকারী, তাদের সমর্থ সবার সাধারণ সমর্থকে আমার হচ্ছে আশীর্বাদ আছে। তো আমি দেখেছি কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা, সেটা দেখা যায় যে আমাদের যত এই যে 21টা রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে, ওখানে দেখবেন যে ওখানকার কাজ আর যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, ওখানকার যে কাজের তার যে তার যদি আপনি বিচার করেন, দেখবেন আকাশ পাতাল পার্থক্য আছে। আপনার মালদা সুতরাং এয়ার স্ট্রিপ আছে না? হ্যাঁ, একটা বিমানবন্দর আছে, সেটা তো সেটা কি নাম চালু কাবাস্তে হবে তো? আছে। এবং আপনারা ক্ষমতায় আসলে এই বিমানবন্দরটা আমি কিছুদিন আগে প্রশ্ন করেছিলাম, আপনি হয়তো দেখেছেন, মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী তার উত্তরে দিয়েছেন যে এই বিমানবন্দর অনেক পুরনো। আমার বক্তব্য ছিল এই পুরনো বিমানবন্দর, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আমরা যদি বলি এটা হচ্ছে যে ডোমেস্টিক ফ্লাইট বা ডোমেস্টিক আমাদের এয়ারপোর্ট হিসেবে এটা ইউজেবল না, ছোট জায়গা, এলাকা খুব কম, সেখানে হচ্ছে আমরা যে বড় ফ্লাইট বা এয়ারপোর্ট আমরা সেখানে চালাতে পারবো তা পারবো না। ফলে আমি চেয়েছিলাম এই জায়গাটার পরিবর্তে অন্য একটা জায়গাতে এটা এয়ারপোর্ট করা হোক, এবং সেটা ডোমেস্টিক, আমি বলছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল, বড় আমার যদি এলাকা থাকে, ভবিষ্যতে হতে পারে। আর মালদা এমন একটা জেলা যেখানে হচ্ছে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পার্শ্বে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, এখানকার মানুষ তারাও কিন্তু আমাদের উড়ানের পরিষেবা তারা পাবে। বাগডোগরা যেতে হবে না। বাগডোগরা, আপনি মালদা থেকে বাগডোগরা 250 কিলোমিটার দূর, আর মালদা থেকে কলকাতা 320, 300-350 কিলোমিটার। তো এই যে এত দূরত্ব, এত লোক এত দূর থেকে আসা যাওয়া করতে হয় ফ্লাইটে তাদের যাওয়ার জন্য। তো আমরা এই জন্যেই এটাও বলেছিলাম যে ওটা আলাদা করা হোক। মাননীয় মন্ত্রীকে আমি এটা প্রশ্ন করলে মন্ত্রী উত্তর দিয়েছেন যে রাজ্য সরকার 30 বছরের লিজ নিয়েছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, 30 বছরের লিজ নিয়েছেন ডেভেলপ করার জন্য। ফলে ওখানে যে উড়ানের ব্যবস্থা করবে বা ফ্লাইট এখানে চালু করবে, উপায় নেই। রাজ্য সরকার আমাদের লিজ দিয়ে এই যে একদম কচ্ছপের মতো চলছে, আস্তে 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 চলছে, কাজ চলছে, উন্নয়ন তো হচ্ছে না, ডেভেলপমেন্টও হচ্ছে না। তো সেই জন্য উনি বললেন যে 30 বছর লিজে আছে, আমরা এবার চেষ্টা করব
ওখানে উনি বলেছেন 120টা যে আমাদের যে এয়ারপোর্ট লাস্ট যে আমাদের বাজেট হয়েছিল 120টা জায়গাতে হবে। মাননীয় আমাদের অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন 120টার কাজ অনেকটা সম্পন্ন হওয়ার মুখে। তো পরবর্তীতে যখন আবার নতুন করে আবার যখন যে আমরা এয়ারপোর্ট ডেভেলপমেন্টের সিদ্ধান্ত নেব, তখন নিশ্চয়ই মালদাটাকে আমরা গুরুত্ব দিব। এটা হচ্ছে মাননীয় মন্ত্রীর হচ্ছে তার উত্তর। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া না, জ্যোতিরাদিত্য সিনহা না, নাইডু, রামমোহন নাইডু নাইডু তিনি বলেছেন। হ্যাঁ, আমার এবার জাস্ট একটা দুটো প্রশ্ন। গঙ্গার ভাঙন সব থেকে রেলিভেন্ট এবং ভাঙনের সমস্যা কি আমি তো বুঝতে পারবো না, আপনি বুঝতে পারবেন। কি স্টেপসটা নিতে হবে এবং নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? ভাঙন ওখানে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা। যে নদী এক সময়তে হচ্ছে 30-40 কিলোমিটার দূরে ছিল, যেটা হচ্ছে গঙ্গা নদী, আজকে সেটা হচ্ছে 200, 150, 250 এরকম মিটার দূরে, মানে 200 মিটার 250 মিটার দূরে এখন অবস্থান করছে। যদি বলেন আমার রতুয়া বা মালদার মানিকচকের এই দিকটায় হচ্ছে মালদা দক্ষিণে যদি পড়ে, তো এই সমস্ত এলাকা, মুর্শিদাবাদের এদিকটায় যদি বলেন আমাদের ধুলিয়ান ইত্যাদি, পাশে হচ্ছে যে পারদানাপুর, এই সমস্ত জায়গাগুলো, তো এত ভাঙনের ফলে মানুষ কিন্তু এই যে বন্যা এলেই আমাদের বর্ষাকালে দেখবেন আবার মানুষ কিন্তু বেঘর হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর মানুষ এখনো যারা হচ্ছে খোলা আকাশের নিচে আছেন। আর এখানকার সরকার তো ওই মানুষগুলোর জন্য কোনো রকম হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছে না। ওরা চাইছে পুনর্বাসন, ওদের একটা জায়গা দেওয়া হোক এবং কোনো রকম তাদের বাঁচার জন্য একটা ঘর তৈরি করে দেওয়া হোক। এটাই ওখানকার মানুষের প্রধান চাহিদা, প্রধান দাবি, সেটা এখনো পূরণ হয়নি। আমি ওই মহানন্দটলা, বিলাইমারি দুটো গ্রাম পঞ্চায়েত, একটা মালদা জেলায় এর আগে 147টা গ্রাম পঞ্চায়েত ছিল, তার মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত কেবি ঝাউবনা বলে একটা গ্রাম পঞ্চায়েত ছিল কালিয়াচক 2 নম্বর ব্লকের মধ্যে, সেটা গঙ্গায় বিলীন হয়ে গেছে। এখন আরও দুটো গ্রাম পঞ্চায়েত আমার লোকসভা কেন্দ্রের মধ্যে, সেটা হচ্ছে মহানন্দটলা এবং বিলাইমারি, এই দুটো গ্রাম পঞ্চায়েত আবার হচ্ছে আমার নদী গর্ভে চলে যাওয়ার মুখে আছে। খুব বেশি দিন না, এইবারই হয়তো দেখবেন এটা কোশি নদীতে তো বহু বাড়ি চলে গেছে। এরপরে গঙ্গা পুলোহার দুটো আছে, 3টা নদী ওখানে হচ্ছে আগ্রাসন, মানে ফুটছে। তো আমার এই দুটো যে গ্রাম পঞ্চায়েত চলে যাবে, ফলে গঙ্গা ভাঙন নিয়ে কতবার বলেছি আমি, লোকসভায় যেমন তুলে ধরেছি, লোকসভাতে মানে মাননীয় মন্ত্রী আমাদের যখন হচ্ছে যে জল সংশোধন মন্ত্রী, তিনি বারবার বলেছেন এটা রাজ্য সরকারের সাবজেক্ট, রাজ্য সরকারকেই তাদের পরিকল্পনা করতে হবে, তাদের প্রস্তাব অনুযায়ী আমরা কেন্দ্রীয় সরকারকে তাদেরকে সাহায্য করতে পারি, আর্থিক সাহায্য করতে পারি, কারিগরি সহযোগিতা করতে পারি। ওরা যদি আগ্রহ করে, তা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো হেলদোল নাই, কোনো আগ্রহ নেই। তারা একবারও বলছেন না কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই হচ্ছে ডিপিআর, আমরা জমা দিলাম, আপনি এই ব্যাপারটাই আমাদের সাহায্য করুন। আমি যতবার বলেছি রাজ্য সরকারের, আমি ঘুম ভাঙাতে পারিনি এখনো। ফলে এটা ফোল্ডারটা ফেলবে। হ্যাঁ, আপনি দেখবেন এই যে যখন আবার বন্যা হবে এই সময় দেখবেন ওরা বোল্ডার ফেলবে, কোথাও কোথাও বাঁশের খাঁচা, বাঁশগুলো নিয়ে গিয়ে খাঁচা মারবেন, মানে মানুষকে ওখানে কিছু দিতে পারবেন না, বাঁশ দেওয়ার জন্য শুধু বাঁশ দিবেন ওখানে। মানুষ ওখানে হচ্ছে যে ডুবছে, ঘর বাড়ি ভাঙছে, প্রতিষ্ঠানগুলো চলে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সব নদীগর্ভে চলে যাচ্ছে, তাদের ঘুম ভাঙানো যাচ্ছে না, কোনো হেলদোল নাই। ও যে দিচ্ছে মানে বোল্ডারটা দিচ্ছে, মানে এখন এই যে শুকা মরশুম যখন চলে যাচ্ছে, এই সময়তে কোনো এখানকার ইরিগেশন ডিপার্টমেন্টের কোনো আধিকারিক বা কোনো মন্ত্রী তারা এখন কিন্তু সক্রিয় নাই। যখন জল বাড়বে তাতে কত সক্রিয় হবেন, কত যেন মনে হচ্ছে যে তাড়াতাড়ি ওখানে বোল্ডার ফেলতে হবে, ওখানে মাটি ভরে যে বস্তা দিয়ে আমাদের হচ্ছে জল বন্ধ করতে হবে, মানে ভাঙন বন্ধ করতে হবে। মাটি ভরে দিচ্ছে, একটা মাটি ভরা বস্তা, তো বস্তা কি হয় বলুন তো, ওই মাটি তো গলে যাবে, বরঞ্চ আরও কী হচ্ছে ভরাট হয়ে যাচ্ছে বস্তাগুলো যেটা থাকছে, জুটের ব্যাগ, কোথাও হচ্ছে যে পলি ব্যাগ, এগুলো দিচ্ছেন। ফলে
ভাঙনের বদলে আরো ভাঙনটা বাড়ছে। আর এটার কারণটা হচ্ছে 5 গাড়ি ওখানে বোল্ডার ফেলবেন, 500 গাড়ির হচ্ছে বিল হবে। হিসাব হবে, বিল হবে, এটাই আসল কিছু না। বিল পকেটে মঞ্জুর হবে। বন্যা না থাকলে, ভাঙন না থাকলে তৃণমূল তো শুকিয়ে যাবে। তৃণমূলের নেতাদের তো ওইটাই একমাত্র হচ্ছে উপার্জন। বেঁচে থাকার উপার্জনের সোর্স ওইটাই। যেমন আজকে হচ্ছে যে 100 দিনের কাজ নেই, শুকিয়ে গেছে। আগে গ্রাম পঞ্চায়েতে যেমন রমরমা ছিল, এখন ওটা নাই। তো রমরমা কোথায়? দেখুন তৃণমূল কংগ্রেসের ওই পরিচালিত পঞ্চায়েতগুলোতে আছে, নেই। তো এইটাই তাদের একমাত্র হচ্ছে যে তাদের রমরমা বা তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করার একমাত্র সোর্স। তাই বন্যা হবে, ওরা উজ্জীবিত থাকবে। আর বন্যা নাই তো তৃণমূল কংগ্রেস নাই হয়ে যাবে, হারিয়ে যাবে। এই জন্য ডবল ইঞ্জিন সরকার হবে। আমরা বন্যা প্রতিরোধের জন্য যা যা দরকার সেটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি। কটা আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে আপনার ধারণা? আমার যা ধারণা, আমাদের যে অবস্থাটা আছে, আমি যে হিসাব আমাদের আছে 90 আর 70 যদি ধরি, 160 আমার একদম আমার ধরাই আছে। তারপরেও আবার বাড়তে পারে। আমরা যেমন 77টা পেয়েছিলাম, এবার 160 আমার হিসেবে। কিন্তু আত্মতুষ্টিতে ভুগবেন না। না, কোনো আত্মতুষ্টি নেই। যে আমরা যেটা দেখেছি, ধরুন 2024-এ 2021-এ তো ভোটই করতে দেয়নি। যে সমস্ত যে ক্যাম্পগুলো ছিল, কাউন্টিং যে সেন্টার যেগুলো ছিল, সেখানে তো মেরে পিটিয়ে ভাগিয়ে দিয়েছে। এবারও এর ইমপ্যাক্ট কত হবে? আপনার কত বাদ যাচ্ছে মালদায়? মালদায় আমাদের যে এসআইআর-এর যা অবস্থা, তাতে হচ্ছে এখন পর্যন্ত যেটা, যে আজকে তো নিশ্চয়ই ওটা হচ্ছে, আমি আরও বলতে পারবো যে প্রতিটা যদি বিধানসভা দেখেন, তাহলে যা মনে হচ্ছে প্রায় লক্ষাধিক হচ্ছে ওখানে বাদ যাবে। যে আমাদের যা অবস্থা, যা দেখা যাচ্ছে প্রতিটা জায়গাতে। কিন্তু এর মধ্যে কিছু হয়তো এই আবেদন করে তৃণমূলের যে সমস্ত বিএলওরা তাদের নির্দেশে কোনো জায়গাতে ভুল তথ্য আপলোড করেছে, ফলে কিছু লোক যারা জেনুইন, যারা আমাদের, তার মধ্যে হিন্দু আছে, কিছু মুসলিমও আছে হয়তো, সেগুলো হয়তো তাদের কিছুটা জেনুইন যারা আছে তাদের একটা সুযোগ থাকবে। আমাদের মাননীয় আমাদের যে নির্বাচন কমিশন তো বলেছে তাদের ইনক্লুড 6 নম্বর ফর্ম দিয়ে পূরণ করে আবার তো তাহলে হতে পারবেন। কিন্তু যেগুলো বাদ যাবে, সত্যি সত্যি বাদ যাবে, যে সমস্ত অনুপ্রবেশকারী, মৃত ভোটার, এগুলো ধরুন, এইগুলো তো বাদ যাচ্ছেই। তাহলে বিজেপির বঙ্গ জয় কার্যত সুনিশ্চিত, এবং আপনি আশাবাদী উত্তরবঙ্গ পথ দেখাবে। উত্তরবঙ্গ এর আগে পথ দেখিয়েছে, এবারও পথ দেখাবে। 2021-এ উত্তরবঙ্গের ফলাফলের থেকে এবার আপনাদের ফলাফল অনেকটাই ভালো হবে, অনেক ভালো হবে। আগের থেকেও আমাদের এবারের ফল 30টা পেয়েছিলেন 21-এ। হ্যাঁ, 30টা আমরা পেয়েছিলাম। আমরা ওখানে এইটাকে আমার মনে হচ্ছে যে এবার ওটা 40-এর উপর হয়ে যাবে। এবং অনেক জায়গায় মূল প্রতিপক্ষ আপনাদের কংগ্রেস। একদম তৃণমূল সে কয়েকটা জায়গাতে তাদের পকেট এখানে পকেটে আছে। আগে যেমন ছিল যে তৃণমূল কংগ্রেসের তার পুরো এলাকা নিয়ে একটা বিস্তার ছিল, সেটা আর নেই। তৃণমূলের আধিপত্যবাদ খতম হয়েছে। একদম আধিপত্যবাদ যেমন ছিল, একটা ওরা মনে করতো যে আমরা যা বলবো তাই হবে, এই জায়গাতে আর তৃণমূল কংগ্রেস নেই। অনেক ধন্যবাদ খগেনদা, সুন্দর সুন্দর একান্ত আলাপচারিতা, অনেক কিছু শিখলাম, বুঝলাম। আমার কিছু কোয়ারিজ ছিল, সেগুলো আপনি ক্লিয়ার করলেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সামনে কঠিন নির্বাচন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.